আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি ভয়েস। সো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো যে ভাইয়া ভয়েস নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। সো ভয়েসে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, এটা আমরা সকলে জানি। এখন প্যাসিভ ভয়েস সহজে করতে পারার শর্ত, আমরা খুব সহজে প্যাসিভ ভয়েস করতে পারবো। প্রথমত সাবজেক্ট চিনতে হবে। এখন তুমি বলবা ভাইয়া সাবজেক্ট চেনা এমন কি বড় ব্যাপার? তোমরা হয়তো যারা এসএসসির স্টুডেন্ট তারা হয়তো এটা ভাবতে পারো, ঠিক আছে, কিন্তু মনে রাখবা সাবজেক্ট চেনা বা অবজেক্ট চিনা এটা কিন্তু ভর্তি পরীক্ষা, তুমি জানো অ্যাডমিশন এক্সামে এইগুলো নিয়ে কোয়েশ্চেন হয়। সো মোটেও কোনো সহজ বিষয় না। কেন সহজ বিষয় না সাবজেক্ট অবজেক্ট চিনা, তা আমি আজকের ক্লাসে ফুল ডিটেলসে বলবো। এজন্যই তোমরা প্যাসিভ ভয়েসে অর্থাৎ প্যাসিভ ভয়েসে তোমাদের একটা কনফিউশন কাজ করে। সো আমি বলবো যে কখন কখন আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পারবো না। ঠিক আছে, আমরা যখন যেভাবে কথা বলি সেগুলো সাধারণভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে থাকে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে একটু অন্যভাবে ঘুরিয়ে বলা, সেটা আমরা সকলেই জানি। এখন সাবজেক্ট অবজেক্ট আমি আজকে বুঝাই দিব খুব ভালোভাবে, কোনো সমস্যা নেই কিভাবে চিনবো। বাট টেন্সের ক্লাসটা আমি নিয়ে ফেলেছি, খুব ভালোভাবে নিয়েছি। ঠিক আছে, মোট 3টা ক্লাস আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের। তোমরা যারা টেন্সের সমস্যা আছে তারা চাইলে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, এখন সাবজেক্ট এবং অবজেক্ট বোঝানোর সময়। আজকের ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আজকে যা জানবা তা হয়তো কখনোই জানোনি। ঠিক আছে, সো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা, কারণ ফ্রি ক্লাস এত ইন্টারেস্টিংভাবে যে বোঝানো যায় তা হয়তো তোমরা কখনোই কল্পনা করতে পারবা না। সো দেখো সাবজেক্ট চেনার উপায়। বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কি বললাম? বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, এখন আবার লিখলাম ভার্বের আগে সাবজেক্টের অবস্থান হয় যখন সেটা অ্যাক্টিভে, অর্থাৎ মনে রাখবা ভার্বের আগে থাকে কি সাবজেক্ট যখন সেটা অ্যাক্টিভে থাকে। অ্যাক্টিভ বলতে তোমরা জানো, অর্থাৎ আমরা যেটা সাধারণভাবে বলে থাকি, যেমন আমি যখন এক্সাম্পল দেবো বুঝতে পারবে। আই ইট রাইস, আই ইট রাইস, খেয়াল করো, আমি খাই। এখন খেয়াল করো, আমরা ভার্বকে কোশ্চেন করব, কে খায়? আমি খাই। আমিটা আমার সাবজেক্ট, যেহেতু আমরা ভার্বকে কোশ্চেন করলাম কে দ্বারা, খায় কে? আমি। সো আইটা হচ্ছে আমার সাবজেক্ট। সো আমরা কি বললাম, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। এবং সাবজেক্ট ভার্বের আগে ভার্বকে, ভার্ব হচ্ছে আমাদের ইট, ভার্বের আগে কার অবস্থান? সাবজেক্টের অবস্থান। সো ইট হচ্ছে আমাদের ভার্ব, সেই ভার্বের আগে আমাদের সাবজেক্টের অবস্থান। সো আমরা এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম। বাট সাবজেক্ট হতে পারে, সেটা নাউন হতে পারে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হতে পারে, বা নাউন ফ্রেজ হতে পারে। এখন তোমাদের মাঝে নাউন তো তোমরা সকলেই চিনো, যে কোনো নাম হতে পারে, সেটা ম্যাটেরিয়াল নাউন হোক, কাউন্টেবল হোক, বা প্রপার নাউন হোক, বা কমন নাউন হোক, যে কোনো নাউন, অর্থাৎ নাম হলেই হয়েছে। আর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা কি? তোমরা হয়তো এটা নিয়ে একটু ভাবতেছো, ভাইয়া প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা কি? সো তা একটু দেখাই। দেখো এখানে সাবজেক্টিভ ফর্ম কোনগুলো দেখো, আই, উই, ইউ, হি, শি, দে।
আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউই হবে, আবার হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। সো হিম, হার, দেম এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, আর এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস। সো আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ কেস, ঠিক আছে। সো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের সাবজেক্ট হতে পারে। এখন নাউন ফ্রেজ তোমরা চিনো না, নাউন চিনো বাট নাউন ফ্রেজ বলবা যে ভাইয়া চিনি না। তোমরা বাসকে কি বলো, নাউন বলো না? হ্যাঁ নাউন বলো, বাট যখন আমরা বলবো দ্য বাস তখন খেয়াল করো তখন একের অধিক শব্দ না? হ্যাঁ একের অধিক শব্দ, ঠিক আছে। সো মনে রাখবা ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে সেখানে আমাদের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কোনো কি থাকবে না, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকবে না। অর্থাৎ তুমি যেখানে যেখানে তুমি নাউন দেখবে, অর্থাৎ বাস হচ্ছে আমাদের নাউন, বাস হচ্ছে আমাদের নাউন, বাট নাউনের সাথে দেখো একটা এক্সট্রা কিছু লেখা আছে, বাট কোনো ভার্ব কিন্তু নাই, কোনো ভার্ব আছে না। যদি ভার্ব একবার থাকে, যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ হবে না, ঠিক আছে। মনে করো দ্য বাস ইজ, ঠিক আছে, তাহলে সেটা নাউন ফ্রেজ হবে না। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব কোনোভাবেই একসাথে থাকতে পারবে না। সাবজেক্ট এবং ভার্ব যদি একসাথে থাকে তাহলে সেটা আর কি হবে না, ফ্রেজই হবে না, নাউন ফ্রেজ হওয়া তো দূরের কথা। সো বাস হচ্ছে আমাদের নাউন আর দা বাস হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। সো এই জন্য এটাকে নাউন ফ্রেজ বলা হয়, ঠিক আছে। এখন একটা কথা বলি, আমি ফ্রেজের ক্লাস দিয়েছিলাম, সেখানে বিস্তারিতভাবে বোঝানো আছে। এখন দেখো আমি যদি এখন সব কিছু বোঝাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। সো ফ্রেজের ক্লাসটাও আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব, ঠিক আছে। টেন্সের তারপর ফ্রেজের ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে থাকবে, তোমরা ভাইয়া ক্লাসগুলো করে নেবা, ঠিক আছে। ওখানে আমি ফ্রেজের প্লেলিস্টের লিঙ্ক দিব। সো এখন দেখো আমরা সাবজেক্ট চিনতে পারলাম, বাট অবজেক্ট কীভাবে চিনব? অবজেক্ট চেনার উপায় কি বা কাকে দ্বারা তোমরা মেইন ভার্বকে প্রশ্ন করবা, প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে অবজেক্ট পাবা, এবং ভার্বের পরে অবজেক্টের অবস্থান। তোমরা এক্সাম্পল অবশ্যই চাও, আমি দিব। সো আমি দেখো কি লিখলাম, অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউনের অবজেক্টিভ কেস একটু আগে দেখাইলাম, প্রোনাউনের অবজেক্টিভ কেস তোমাদেরকে, আর নাউন ফ্রেজ, ঠিক আছে। সো কি বললাম, অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউনের অবজেক্টিভ কেস, নাউন ফ্রেজ, ঠিক আছে। আমি তোমাদেরকে এত বিস্তারিত কেন বুঝাচ্ছি, তার কারণ হচ্ছে তোমরা ভয়েস যদি ভালোভাবে করতে চাও, একেবারে নির্ভুলভাবে করতে চাও, অবশ্যই এই বিস্তারিত বিষয়গুলো বুঝতে হবে। খুঁটিনাটি বিষয়গুলো যদি না বুঝো তোমরা কখনোই ভালোভাবে ভয়েস করতে পারবে না, পারলেও সেটা তোমাদের বেসিক ক্লিয়ার করবে না, অনেক জায়গায় পস্তাবা। সো কি বললাম, কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, মেন ভার্বকে, তাহলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো। সো দেখো এখানে আই নো মিতা, এখানে ভার্ব কোনটা, নো। এখন তুমি নোকে কোশ্চেন করো, অর্থাৎ এই ভার্বকে কোশ্চেন করো। আমি জানি কি জানি, মিতাকে জানি কি জানি, কাকে জানি বললে কিন্তু বাবা, মিতাকে জানি, আমি জানি কাকে, মিতাকে। সো কাকে দ্বারা কোশ্চেন করে তুমি পাইলে কাকে, মিতাকে তুমি জানো, ঠিক আছে। আবার দেখো, হি ড্রাইভস এ কার, সে চালায়, কি চালায়, বাট কি চালায়, ড্রাইভ করে কি, এ কার। সো খেয়াল করো আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলাম, প্রথমটা ছিল আমাদের কাকে দ্বারা কোশ্চেন করলাম, তারপর আমরা কি দ্বারা কোশ্চেন করলাম। অ্যান্সার যেহেতু পেয়েছি সেহেতু অবশ্যই মিতা এবং এখার আমাদের অবজেক্ট হবে, মিতা এবং এখার আমাদের অবশ্যই অবজেক্ট হবে। আবার দেখতে পাচ্ছি আমাদের ভার্বের পরে অবজেক্টের অবস্থান, ঠিক আছে। সো এই দুইটা তোমরা মনে রাখবা, এই দুটো শর্ত 1 এবং 2। অবজেক্ট হতে পারবে, নাউন হতে পারে, দেখো মিতা আমাদের নাউন, ঠিক আছে। আবার দেখো আমরা চাইলে এখানে লিখতে পারতাম আই নো হিম। সো হিম লিখলে কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ কেস, আই নো হিম লিখলে হিমটা কি হবে, আমাদের অবজেক্টিভ কেস হবে। সো মিতা আমাদের নাউন। আবার এখার, এখন দেখো এখার আমাদের কি
নাউন ফ্রেজ, বললাম না তখন শুধু ছিল বাস, যখন আমরা বললাম দা বাস তখন কি হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল। সেম ভাবে এখানে খার বললে নাউন, এ খার বললে আমাদের নাউন ফ্রেজ। বুঝতে পারলাম? সো অবজেক্ট চিনলাম, সাবজেক্ট চিনলাম, বাট মনে করবা না যে এখনই শেষ হয়ে গেল, মোটেও শেষ হয়নি। দেখো এখানে একটা এক্সাম্পল বাকি আছে, রোহান কিল হিম, রোহান কিল হিম। এখন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিল মেরেছে, কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা পাচ্ছি এই হিম। ঠিক আছে, সো বুঝতে পারলাম এই হিমটা আমাদের কি, প্রোনাউনের অবজেক্টিভ কেস। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম যে অবজেক্ট কীভাবে চিনব, কে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কে দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। সো আমরা বুঝতে পারলাম। এখন ট্রানজিটিভ ভার্ব যেহেতু অবজেক্ট থাকে না তাই প্যাসিভ করা সম্ভব নয়। এখন আমাকে তোমরা বলবা ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্বের যেহেতু অবজেক্ট থাকে না তাই প্যাসিভ করা সম্ভব নয়। সো বিষয়টা একটু ক্লিয়ার করি যে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্বটা কি। মনে রাখবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাও তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, আর কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি উত্তর পাও তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। খুব সহজ হিসাব। অর্থাৎ তুমি একটু আগে যদি দেখো এখানে নো, ড্রাইভ, স্কিল, এগুলো কিন্তু আমাদের কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কারণ তুমি যখন কাকে দ্বারা কোশ্চেন করছিলা, কি বা অর্থাৎ কাকে দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পাইছো না মিতা, এই জন্য নোটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ড্রাইভস দেখো কি দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাইছো না, এই জন্য ড্রাইভসটা আমাদের ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো কিল মেরেছে, কাকে দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাইছো না, হিম, সো কিলটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। বাট ইনট্রানজিটিভ ভার্বে তুমি কোশ্চেন করলে অ্যান্সার পাবা না। দেখো সে যায়, কি দ্বারা কোশ্চেন করো অ্যান্সার নাই, কাকে দ্বারা কোশ্চেন করো অ্যান্সার নাই, সো ওয়েন্ট হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাই তুমি এটাকে কোনোভাবেই প্যাসিভ করতে পারবা না। বাস করি, আই লিভ দেয়ার, বাস করি কি কাকে অ্যান্সার নাই, পাচ্ছ না, সো ভার্বে কোশ্চেন করো। লেট, লেট হয়েছে কি কাকে অ্যান্সার পাচ্ছ না, কি কাকে দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছ না, লেট, আই লেট ফর দ্য বাস, কি দ্বারা কোশ্চেন করো লেটকে, দেরি করেছি কি কাকে অ্যান্সার নাই। সো আমি বললাম কি, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কোনোভাবে প্যাসিভ করা সম্ভব নয়। সো ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি উত্তর পাও তাহলে সেটা অবজেক্ট হবে, অবজেক্ট হলে সে ভার্বটা হবে আমাদের কি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ তুমি এই নো, ড্রাইভস, এগুলো কিল আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর এখানে আমরা যেগুলো দেখলাম ওয়েন্ট, লিভ, লেট, এগুলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এখন গুগল কি বলে, এখন আমি এটা গুগলে যখন সার্চ করেছিলাম তখন গুগল বলেছে দ্য সেন্টেন্সেস হ্যাভিং ইনট্রানজিটিভ ভার্বস, অর্থাৎ যেসব সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব থাকবে ক্যান নট বি কনভার্টেড ইনটু প্যাসিভ ভয়েস, সেগুলোকে আমরা কোনোভাবেই প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে পারবো না। দ্য অনলি রিজন ফর দিস, একটা মাত্র কারণ কি জানো, সেখানে কোনো কি থাকে না, অবজেক্ট থাকে না। আমরা তো দেখাইলাম যে ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। হোয়েন আ সেন্টেন্স হ্যাজ নো অবজেক্ট ইট ক্যান নট বি চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে সেটা কোনোভাবে আমরা প্যাসিভ করতে পারবো না। একেবারে মাথায় ঢুকিয়ে নাও, কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তা কোনোভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। এখন অবজেক্ট না থাকে, যদি কমপ্লিমেন্ট থাকে, এখন বলো ভাইয়া কমপ্লিমেন্ট কি, বুঝাচ্ছি। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তোমরা হয়তো পরীক্ষায় মনে করবা সেটা অবজেক্ট বাট সেটা কমপ্লিমেন্ট, তখন বাস খেয়ে যাবা। ঠিক আছে, অনেক কনফিউশন সৃষ্টি হবে। ঠিক আছে, পরে বলো আমাকে গালি দিবা। এই জন্যই আমি কোনো কনফিউশন রাখতেছি না। দেখো অবজেক্ট না থেকে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কোনোভাবেই প্যাসিভ করা সম্ভব না। এখন ভাইয়া কমপ্লিমেন্ট কি, দেখো আই এম আ স্টুডেন্ট, আমি কি অ্যান্সার পাচ্ছি, বাট তুমি বলবা এটা অবজেক্ট হবে না, অবজেক্ট হবে না। কেন হবে না তাই বলি। দেখো আই সমান সমান স্টুডেন্ট, মনে রাখবা যদি সাবজেক্ট এবং অবজেক্ট সমান হয়ে যায়, কি বললাম, সাবজেক্ট এবং অবজেক্ট যদি সমান হয়ে যায় তখন সেটা আর কি থাকে না, অবজেক্ট থাকে না, তখন সেটাকে বলতে হবে আমার কমপ্লিমেন্ট।
সো কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করার পর অ্যান্সার পাওয়ার পরে ওইটাকে আমরা কি বলতে পারতেছি না। দেখো আমি কি দিক দ্বারা কোয়েশ্চেন করলা পাইলে অ্যান্সার পাইছো, বাট তবুও এটা আমার কি হবে না, অবজেক্ট হবে না। কারণ আই সমান সমান স্টুডেন্ট মিলে গেল, কারণ আমি তো সেই স্টুডেন্ট, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম হয়, অর্থাৎ সাবজেক্টে যদি সেই অবজেক্টটা হয়, অর্থাৎ আমি তো সেই ছাত্রটা, তাই না, আমি তো সেই ছাত্রটা। এই জন্যই এ স্টুডেন্ট আমার কমপ্লিমেন্ট হবে, বাট অবজেক্ট হবে না। তাই তুমি কোনোভাবেই আই এম এ স্টুডেন্ট এটাকে কোনোভাবে প্যাসিভ করতে পারবে না। সো এটা আমাদের কমপ্লিমেন্ট। এবং যদি আমরা বলতে চাই আরও স্পেসিফিকভাবে যে কোন কমপ্লিমেন্ট, আরও স্পেসিফিকভাবে যদি বলতে চাও কোন কমপ্লিমেন্ট, তখন বলতে হবে এটা আমাদের নাউন কমপ্লিমেন্ট। নাউন থাকলেই নাউন কমপ্লিমেন্ট। কি বললাম, যেহেতু স্টুডেন্ট আমাদের নাউন, তাই আমাদের নাউন কমপ্লিমেন্ট হয়েছে। এবং দেখো হি ইজ অনেস্ট, সে কি অনেস্ট, কি দ্বারা কোয়েশ্চেন করলাম অ্যান্সার পেলাম, বাট তবুও এটা আমাদের কি হবে না, অবজেক্ট হবে না। কারণ এখানে হি সমান সমান অনেস্ট, তাই অনেস্ট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট যদি সমান হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টে যদি সেই অবজেক্ট হয়, তাহলে কোনোভাবে সেটাকে কি করতে পারবে না, প্যাসিভ করতে পারবে না। অর্থাৎ আরেকটা এক্সাম্পল দিই, হি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায়। এখন দেখো হি সমান সমান বিউটিফুল, এখানে হি হবে, এখানে হবে শি হবে, ঠিক আছে। আমি একটু এখানে শি হবে, মনে রাখবা, শি সমান সমান কি হবে, বিউটিফুল হবে। সো শি সমান সমান বিউটিফুল। সো এখানে যেহেতু সাবজেক্ট শি এবং বিউটিফুল সমান হয়ে গেছে, দেখো শি সমান সমান বিউটিফুল, তাই বিউটিফুলও আমাদের কমপ্লিমেন্ট। এখন খেয়াল করে এখানে অনেস্ট, বিউটিফুল এগুলো কিন্তু গুণ বোঝাচ্ছে, সাবজেক্টের একটা গুণ বোঝাচ্ছে। সো সাবজেক্ট নিয়ে কোনো বিশেষ কিছু বললেই সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো আমি একটু স্পেসিফিকভাবে বললে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এটা আমাদের নাউন কমপ্লিমেন্ট এবং অনেস্ট, বিউটিফুল আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো বুঝতে পারলাম তো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স। অবজেক্টের ক্ষেত্রে দেখবা কি হবে না, সাবজেক্ট এবং অবজেক্ট কোনোভাবেই সমান হবে না, ঠিক আছে। সো আমি এর একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। মনে রাখবা কমপ্লিমেন্ট তিন প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তিন প্রকার। কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট পাওয়া যায়। কি বললাম, কোথায়, কখন, কিভাবে, কেন, এই চারটা কোশ্চেন করবা, কোথায়, কখন, কিভাবে, কেন। সো দেখো আই গো টু মার্কেট, আমি যাই, কোথায় যাই, মার্কেটে যাই। সো এখন তুমি বলবা ভাইয়া এখানে তো আর এই আই আর মার্কেট তো সমান হচ্ছে না। হ্যাঁ, সমান হচ্ছে না। মনে রাখবা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট সব থেকে ব্যতিক্রম, এখানে কোনোভাবেই দেখবা যে তোমার সাবজেক্ট এবং অবজেক্ট সমান হবে না। বাট তুমি যদি এখানে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করো, তবু তুমি অ্যান্সার পাবা না। সো অবজেক্ট হওয়ার চান্সে নেই। দেখো আমি যাই, কি যাই, কাকে যাই, অ্যান্সার নাই। সো অবজেক্ট হওয়ার কোনো চান্স নেই। বললাম তো কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট পাওয়া যায়। এই জন্য আই নট ইকুয়াল টু মার্কেট। হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে। কিভাবে হাঁটে, আস্তে হাঁটে। কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে অ্যান্সার পেলাম। সো এবার দেখো হি নট ইকুয়াল টু স্লোলি। সো সমান হবে না, বাট তবুও সেটা কমপ্লিমেন্ট হবে, তখন সেটাকে বলতে হবে আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট যদিও সমান নয়, তবুও আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে, এটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে। কারণ কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করার পর যদি অ্যান্সার পাই। আমি এখন আর বেশি বলতেছি না, কারণ এগুলোর ক্লাস আমি দিয়ে ফেলেছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কমপ্লিমেন্টের ক্লাস দিয়ে ফেলেছি। যদি তোমাদের আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে, ক্লাসটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নেবে, আমি সিরিয়ালে দিয়ে দিব সবগুলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো কি বুঝলাম, কোনো কমপ্লিমেন্ট যদি থাকে সেটাকে আমরা প্যাসিভ করতে পারবো না। কি বললাম, কোনো কমপ্লিমেন্ট যদি থাকে আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো না। মনে রাখতে হবে অবশ্যই আমাদের অবজেক্ট থাকতে হবে প্যাসিভ করার জন্য। সো প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে,
সাবজেক্টের পর ভার্ব হবে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে, অর্থাৎ তোমার সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে, তোমার সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট যখন তুমি প্যাসিভ করবা, কি থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। আর অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্টের স্থানে চলে যাবে। আমি বলি না হয়ে যাবে, বললাম যে চলে যাবে, অর্থাৎ স্থানটা চেঞ্জ হবে, ঠিক আছে, স্থানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে তারা রিপ্লেস করবে, অর্থাৎ সাবজেক্ট যাবে অবজেক্টের স্থানে, অবজেক্ট যাবে সাবজেক্টের স্থানে। বাট এত সহজ না, আরও কাহিনী আছে। সাবজেক্টের পরে হবে ভার্ব, এবং যে ভার্বটা তুমি বসাবা, সাবজেক্টের পরে তুমি যেই ভার্বটা বসাবা সেই ভার্বটা বসানোর সময় একটু চিন্তা করতে হবে। সে ভার্বটা বসানোর মানে চিন্তা করতে হবে, অর্থাৎ সে ভার্বটা তোমার পাস্ট হবে নাকি ফিউচার হবে নাকি প্রেজেন্ট হবে, সেটা তোমাকে টেন্স দেখে বুঝতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে তুমি যে ভার্বটা বসাবা, ঠিক আছে, অর্থাৎ তোমার যেটা অবজেক্ট হবে, আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবা। সো কি বললাম, সাবজেক্টের পরে ভার্ব হবে, সাবজেক্ট ও টেন্স অনুসারে বসাতে হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখো, আমি বুঝাবো। এবং বাই যুক্ত হবে, লাস্ট হচ্ছে মেন ভার্ব, ভার্ব 3 হবে। সো প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবে এই ভার্ব 3টা মাস্ট হবেই, ঠিক আছে, দেখতেই পাবা। সো এই 3 নম্বর এক্সাম্পলটা একটু পরে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমি কী বুঝাতে চাইলাম, ঠিক আছে, একটু ওয়েট করো এবং এক্সাম্পলে আসি। প্রথমত আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসগুলো দেখব। দেখো, হি টিচেস ইংলিশ, কি বললাম, তোমাকে অবজেক্ট খুঁজতে হবে। কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। সো হি টিচেস, সে শিখায়, কি শিখায়, ইংলিশ শিখায়। সো অ্যান্সার পেলাম। সো এটা আমাদের অবজেক্ট। সো ভার্বে কোশ্চেন করবা কি দ্বারা, অ্যান্সার পেলাম ইংলিশ। সো এখন দেখো আমরা কীভাবে করলাম এটা। এই অবজেক্টটা আসবে কার স্থানে, সাবজেক্টের স্থানে, ঠিক আছে। একটু আগে আমরা বললাম যে অবজেক্টের স্থানে কি আসবে, দেখো অবজেক্টের স্থানে আসবে সাবজেক্ট, ঠিক আছে। সো আমরা দেখো ইংলিশটা আমাদের কি হয়ে গেল, ইংলিশটা আমাদের সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট থেকে সাবজেক্টের স্থানে আসলো, এবং এরপরে যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটা বসানোর সময় একটু চিন্তা করতে হবে। দেখো তোমাদের এই টিচেসটা কোন টেন্সে আছে, খেয়াল করবা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এই জন্যে তুমি নিশ্চিন্তে এখানে ইজ বসাবা, কোনো সমস্যা ছাড়া ইজ বসাবা, যেহেতু ইংলিশ, অর্থাৎ ইংলিশটা তোমার কোন পার্সন, ইংলিশটা তোমার কোন পার্সন বলতে পারবা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তুমি ইজ বসাতে পারো। বাট তুমি বলবা যে ভাই আমি আর ওয়ার, হ্যাঁ ওটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ওয়ার এগুলো ব্যবহার হয়, বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ব্যবহার হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও ব্যবহার হয়। বাট আই ছাড়া, আয়ের ক্ষেত্রে শুধুমাত্র এমই ব্যবহার হয়। এখন কি বললাম, ইংলিশ ইজ হবে, টিচ এর ভার্ব 3 কী হবে, টট। তোমরা ভালোভাবে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল এগুলো মুখস্থ করে রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ ছাড়া পারবা না, তোমরা ভয়েস করতে কোনোভাবেই পারবা না। সো দেখো তারপর আমরা বাই দিলাম, ঠিক আছে। সো সিকোয়েন্সটা মনে রাখবা, প্রথমত আমরা যেই অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্টের স্থানে আনলাম, যে ভার্বটা থাকবে অর্থাৎ যেখানে তুমি এরপরে যে ভার্বটা বসাবা তা তোমাকে বুঝতে হবে যে কোন টেন্সে আছে, সে টেন্স অনুসারে তোমাকে এখানে ভার্বটা বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, সেহেতু ইজ বসালাম। তারপর টিচার ভার্ব 3 টট, তারপরে বাই, আর হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সো আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারলাম। আবার দেখো, এখন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, বাট পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কোনো সমস্যা নেই, তুমি আগে ভালো করে কি খুঁজবা,
তোমার কাজ হচ্ছে প্রথমত অবজেক্ট খোঁজা। আই অ্যাম আমি, গাই আই অ্যাম সিঙ্গিং কি গাই, গান গাই। সো এ সং হচ্ছে আমাদের নাউন ফ্রেজ বা অবজেক্ট, ঠিক আছে। সো আমি বললামই তো, যেহেতু সং আমাদের নাউন, এ সং বললে তখন নাউন ফ্রেজ। সো আমরা এই সংটা কি করবে, এই সংটা আমাদের সাবজেক্টের স্থানে আসবে। সো দেখো এই সংটা আমার সাবজেক্টের স্থানে আসলো, ঠিক আছে। এই সংটা আমাদের সাবজেক্টের স্থানে আসলো, অর্থাৎ সে ছিল অবজেক্টের স্থানে, চলে আসলো সাবজেক্টের স্থানে। এবং যেহেতু এটা কি, দেখো ইজ আছে, ইজ কেন হইল, কারণ আমি বললাম যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু প্রেজেন্ট ইনফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেহেতু আমরা এখানে ইজ দিব। এবং এখানে ইজ হবে নাকি আর হবে সেটা তোমাকে বুঝতে হবে কি দিয়ে, যে তোমার এটা কোন পার্সনে আছে। সো পার্সন অনুসারে তোমাকে এখানে ইজ আর এগুলো বসাতে হবে। কি দেখতে হবে, পার্সন দেখতে হবে, ঠিক আছে। যেহেতু সং আমাদের নিশ্চিন্তে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ইজ দিলাম। আর মনে রাখতে হবে এখানে একটা এক্সট্রা কথা লাগাইতে হবে, সেটা হচ্ছে বিইং। সো প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের ডিফারেন্স। কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের ডিফারেন্স, যে এখানে তোমাকে বিইং যুক্ত করতে হবে, মাস্ট বি বিইং। এইটাই হচ্ছে ডিফারেন্সটা। এবং এই বিইং এর পরে আমাদের ভার্ব 3 হবে, বাকি সব কিছু সেম থাকবে, এর মতোই থাকবে, শুধুমাত্র এক্সট্রা বিইং যুক্ত করতে হবে। সো এটাই হচ্ছে এক্সট্রা প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ডিফারেন্স। আর মনে রাখবে যতগুলো কন্টিনিউয়াস থাকবে সব ক্ষেত্রে আমরা বিইং দিব। সো সিঙ্গিং, যেহেতু আই এম সিঙ্গিং যেহেতু আমাদের কন্টিনিউয়াস ফর্ম, সেহেতু বিইং দিলাম। তারপর সিং এর ভার্ব 3 হচ্ছে সাং। তারপর আমাদের বাই তো দিবই, জানি ভার্ব 3 পরে কি হবে, বাই হবে। আর আই থাকলে হবে মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের মি। সো বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিভাবে করব ভাইয়া? প্রথমত আমরা কি খুঁজব, অবজেক্ট। আই হ্যাভ সাং, গায় কি গায়, এ সং। সো এ সং হচ্ছে আমাদের কি সাবজেক্টের স্থানে আসবে, ঠিক আছে। সো আমরা এ সং আমাদের অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের স্থানে আনবো। তারপর এখানে যেহেতু হ্যাভ আছে, সেহেতু আমরা এখানে হ্যাভে দিব, ঠিক আছে। এই জন্য আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। তো প্রেজেন্ট পারফেক্টে তুমি দেখবে এখানে কি আছে, হ্যাভ আছে নাকি হ্যাজ আছে, হ্যাভ। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তোমার এখানে কি হ্যাভ দেওয়াটা ঠিক হবে? ভালো করে খেয়াল করো তো, এখানে কি হ্যাভ দেওয়াটা ঠিক হবে? তুমি কি এখানের এই হ্যাভ দেখে বসাবা? মোটেও না। তুমি যাকে সাবজেক্টের স্থানে বসাইছো, তুমি এ সংকে সাবজেক্টের স্থানে বসাইছো, ঠিক আছে। এই সংটাকে সাবজেক্টের স্থানে বসাইছো। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আয়ের সাথে হ্যাভ হয়, ঠিক আছে, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ হয়, বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু হ্যাভ হয় না। থার্ড পার্সন প্লুরালের সাথে হতে পারে, থার্ড পার্সন প্লুরালের সাথে হবে, বাট থার্ড পার্সন সিঙ্গুলারকে সং, সেহেতু এটা হ্যাভ হবে না, এখানে হবে আমাদের হ্যাজ। সো এটাই বলতে চাচ্ছি, তোমরা এখানে যখন যা বসাবা তা বসানোর পূর্বে দেখতে হবে, কি দেখতে হবে, এটা কোন টেন্সে আছে। সো এখানে হবে আমাদের হ্যাজ, এখানে হবে আমাদের হ্যাজ। সো এ সং হ্যাজ বিন যুক্ত করতে হবে, ঠিক আছে। এখানে এক্সট্রা বিন যুক্ত করতে হবে, তোমাকে এক্সট্রা বিন দিতে হবে, মাস্ট, ঠিক আছে, বিন যুক্ত করতে হবে। আর এই সাং দেখো, এই যে এটা এমনিতে ভার্ব 3-তে আছে, এখানেও ভার্ব 3-তে রাখবো। তারপর বাই যুক্ত করবা, তারপর আই এর অবজেক্টিভ ফ্রম মি, সেমভাবে যা আছে তা, ঠিক আছে। তুমি দেখবা যে তিনটার মধ্যে কি ডিফারেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তুমি ডিফারেন্স পাবা। এখানে দেখবে এখানে বিইংটা মাস্ট থাকে, আর এখানে বিনটা মাস্ট থাকে। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, ঠিক আছে। আর এখানে তোমরা অর্থাৎ অবজেক্টকে যখন তুমি সাবজেক্টের স্থানে নিবা, এরপরে কোন ভার্বটা হবে তা তোমাকে অবশ্যই বুঝতে হবে কি অনুসারে, পার্সন অনুসারে। দেখবা ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। এই জন্য আমি ওখানে ভালো করে খেয়াল করো, ওখানে উল্লেখ করলাম। দেখো সাবজেক্টের পরে ভার্ব,
সাবজেক্ট ও টেন্স অনুসারে বসাতে হবে। অর্থাৎ সাবজেক্ট ও টেন্স অনুসারে বসাতে হবে কেন? সাবজেক্ট অনুসারে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, এগুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সো আমরা পরেরটাতে আসি। দেখো, আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং। আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং। তুমি ভালো করে খেয়াল করো, তোমার এখানে অবজেক্ট কোনটা? আমরা সকলে জানি এটা এ সং। কি দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পেলাম? আমরা জানি যে অবজেক্ট পাওয়ার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কাকে? ভার্বকে। এখন দেখো, এখানে সিং হচ্ছে আমাদের ভার্ব। মনে রাখবা মেন ভার্বকে কোশ্চেন করো, মেন ভার্বকে। আমরা অক্সিলারি ভার্বকে কোশ্চেন করবা না, মেন ভার্বকে। সিঙ্গিং হচ্ছে আমাদের মেন ভার্ব। আর যদি কখনো দেখবে যদি কোনো অক্সিলারি ভার্ব একা থাকে তখন সেটা মেন ভার্ব হয়। ঠিক আছে, মনে করো এখানে সিঙ্গিং নাই, শুধু হ্যাভ আছে, তখন সেটা কিন্তু মেন ভার্ব হয়ে যায়। তখন সেটা কিন্তু মেন ভার্ব হয়ে যায় যদি কোনো অক্সিলারি ভার্ব একা থাকে। এখন এখন দেখো, আই হ্যাভ বিন সিঙ্গিং এ সং। এখানে এ সংটা আমার প্রথমে আসবে, ঠিক আছে, আসলো। এরপর আমাদের হ্যাজ তো হবে, আমরা জানি এ সং, তারপরে পার্সন অনুসারে আমরা বসাবো যে ভার্বটা, ঠিক আছে, হ্যাজ, তারপরে বিন হুবহু বসাবো, সব কিছু সেম থাকবে। ঠিক আছে, এখানে আবার হয়তো এখানে তোমরা আবার অনেকে আছে হ্যাভ দেখে এখানে হ্যাভ বসাই দিবা, বাট হ্যাভ না, এখানে কী হবে? হ্যাজ হবে। অর্থাৎ তুমি যাকে অবজেক্টের স্থান, তুমি এ সং হচ্ছে আমাদের অবজেক্ট, একে তুমি সাবজেক্টের স্থান নিয়েছো। সো তোমাকে এখন এখানে যা বসাবা তা তোমাকে অবশ্যই পার্সন অনুসারে বসাতে হবে। এই জন্য আমরা হ্যাজ বিন দিলাম। এখন বললাম তুমি একটা কথা যে কন্টিনিউয়াস হলে বিইং যুক্ত করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য। সো খেয়াল করো, এখানে যেমন বসাইছি সেম এখানেও আমরা বিইং অ্যাড করলাম। সো যেখানে যেখানে কন্টিনিউয়াস দেখবা সেখানে সেখানে বিইং যুক্ত করতেই হবে। সো বিইং দিলাম, তারপর সিং এর ভার্ব 3 সাং, তারপর বাই যুক্ত করলাম, তারপর আই এর অবজেক্টিভ ফ্রম মি দিলাম। সো আশা করি তোমরা বুঝতে পারলা যে প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি। এখন আমরা পাস্ট টেন্সে দেখাবো। হি টট ইংলিশ। এখন দেখো, টট এখানে কিন্তু আমাদের এটা ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন শেখায়, কি শেখায়? ইংলিশ শেখায়। কী বা কাকে দ্বারা কোশ্চেন করলাম? সো আমরা এখানে বারবার কিন্তু সেম জিনিস নিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, সেম বিষয়ে বারবার দেখাচ্ছে। এখন দেখো, আমি ইংলিশটাকে প্রথমে আনলাম। দেখো, বললাম তো অবজেক্টটা সাবজেক্টের স্থানে যাবে। সো ইংলিশটাকে আমরা প্রথমে আনলাম, ঠিক আছে। তারপর যেহেতু টট আমাদের কি ভার্ব টু, সেহেতু আমাদের এখানে ইজ হবে না বা কোনো ইজ আর তো হওয়ার চান্সই নেই, কারণ এটা কি, এটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ইজ তো হবে না। এই জন্য আমাদের ওয়াজ কেন হবে? কারণ এটা পাস্ট টেন্সে আছে। আর টট টট অর্থাৎ টিজ টট টটই তো, অর্থাৎ ভার্ব থ্রি তো ভার্ব থ্রি ঠিকই আছে, ঠিক আছে। বাট এখানে কিন্তু এটা ভার্ব টু, এখানে কিন্তু এটা ভার্ব থ্রি, ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে। সো ইংলিশ ওয়াজ টট বাই দিলাম, ঠিক আছে। ভার্ব থ্রি পরে বাই অ্যাড করবা, তারপর হি এ সাবজেক্টিভ অবজেক্টিভ ফ্রম হিম দিবা। সো নেক্সট দেখো, এটা কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে। এই জন্য বললাম টেন্সটা ভালো করে বুঝতে হবে। টেন্স যারা বুঝো না তারা অবশ্যই অবশ্যই টেন্সের ক্লাসগুলো করে নিবা। এখন দেখো, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আই ওয়াজ সিঙ্গিং এ সং, এই সংটা প্রথমে আসবে। দেখো প্রথমে আসছে নাকি? আসছে। এই সং প্রথমে আসলো। তারপর যেহেতু এটা কোন টেন্সে? পাস্ট টেন্সে, সেহেতু ওয়াজ দিলাম। অবশ্যই পার্সন অনুসারে দেখতে হবে, কি হবে, ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, সেটা অবশ্যই তোমাকে পার্সন অনুসারে বুঝতে হবে। এখানে বিইং কেন যুক্ত করলাম? কেন এখানে আমি বিইং দিলাম? বললামই তো ভাইয়া, কন্টিনিউয়াস হইলে বিইং দিতেই হবে, এটাই এক্সট্রা, বাকি সব সেম। তারপর সিঙ্গিংয়ের ভার্ব থ্রি হচ্ছে সাং, তারপরে বাই দিবা। বললামই তো ভার্ব থ্রির পরে থাকবে বাই। দেখো এখানে সেম, ভার্ব থ্রি পরে বাই। আর আই এর অবজেক্টিভ ফ্রম মি, সব কিছু সেম। আই হ্যাড হ্যাভ এ সং, ভালো করে খেয়াল করো। আই হ্যাভ সাং এ সং। এখন দেখো, আই হ্যাভ সাং এ সং, এখানে এ সং হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের স্থানে আনবো, ঠিক আছে। সো সাবজেক্টের স্থানে আনি, এ সং সাবজেক্টের স্থানে আসলো। এখন
এখানে হেড আছে, মনে রাখবা হেড যখন বসাবা তখন তোমাকে আর চিন্তা করতে হবে না, তখন তোমাকে আর পার্সন নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সকল ক্ষেত্রে আমাদের হেড বসে। ঠিক আছে, সো সং আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হেড বসলো। তারপর এখানে কি হবে বললামই তো, মনে আছে, এক্সট্রা বিন যুক্ত করতে হবে। বুঝে তখন বললাম না, যেরকম প্রেজেন্ট পারফেক্টে সেরকম পাস্ট পারফেক্টেও বিন যুক্ত করতে হবে। এখানে সবগুলাই সেম। সো সাং এর তো ভার্ব থ্রি সাংয়ে, তারপরে বাই দিলা, তারপরে আই এর অবজেক্টিভ ফ্রম মি। এবার দেখো এ সং, এটা আমাদের অবজেক্ট, এটাকে প্রথমে আনলাম, এ সং আসলো। তারপর আমরা এখানে দিলাম হেড, তারপর বিন যেরকম আছে সেরকম। এখানে যেহেতু এটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেহেতু আমরা এখানে বিইং যুক্ত করলাম। তারপর এখানে সিঙ্গিং এর ভার্ব থ্রি সাং, তারপর বাই দিতেই হবে, বললাম না ভার্ব থ্রির পরে দিব বাই, তারপর আই এর অবজেক্টিভ ফ্রম মি, এ আই এর অবজেক্টিভ ফ্রম হবে আমাদের এ মি। ঠিক আছে, সো আমি মনে করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো কি বললাম, সব সময় কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি বিইংটা দেখতেই পাবা, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই বিইংটা তুমি দেখতেই পাবা। ঠিক আছে, অবশ্যই সকল কন্টিনিউয়াস, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, বা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, তুমি বিইং দেখতে পাবা। এখন আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের এখন আমরা দেখব ফিউচার টেন্স নিয়ে। সো দেখো ফিউচার টেন্সে এখানে আমাদের হি উইল টিচ ইংলিশ, কি লেখা আছে, হি উইল টিচ ইংলিশ। তোমাকে খুঁজতে হবে যে এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট ইংলিশ। ঠিক আছে, টিচ কি শেখায়, ইংলিশ শেখায়। সো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। সো ইংলিশ হচ্ছে আমাদের অবজেক্ট, সে অবজেক্টকে আমরা সাবজেক্টের স্থানে আনলাম, দেখো ইংলিশ। তারপরে মনে রাখবা উইল। ঠিক আছে, উইল থাকলে আমরা দিব উইল বি। ঠিক আছে, প্যাসিভ করার সময় তোমাকে লিখতে হবে উইল বি, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এটা অবশ্যই মুখস্থ রাখবা, কারণ ফিউচারে সবসময় উইল থাকে। সো উইল থাকলে উইল বি লিখবো, তারপর টিচ থাকলে আমরা সেটা ভার্ব থ্রি লিখবো টট, তারপর বাই যুক্ত করব, তারপর হি এর অবজেক্টিভ ফ্রম হিম, এই হি এর অবজেক্টিভ ফ্রম হিম। ঠিক আছে, এইটা। এবার নেক্সট দেখো, হি উইল বি সিঙ্গিং এ সং। সো এই সং আমাদের অবজেক্ট, সে অবজেক্টকে আমরা সাবজেক্টের স্থানে আনবো। ঠিক আছে, সাবজেক্টের স্থানে আনলাম। সো উইল বি তো উইল বি আছে হুবহু, দেখো এখানে উইল বি আগে থেকে দেওয়া আছে, রেডিমেড করা, কিন্তু এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস সেহেতু আমরা দিতে হবে বিইং। ঠিক আছে, আর সিঙ্গিং এর ভার্ব থ্রি সাং, তারপর বাই, তারপর আই থাকলে আই এর অবজেক্টিভ ফ্রম মি। সো আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউয়াসে সবসময় বিইং হবে। বারবার বললাম আই উইল হ্যাভ সাং এ সং। সো এ সং আমাদের অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্টের স্থানে আনলাম। সো উইল হ্যাভ এটাকে হুবহু বসিয়ে দিব কোনো সমস্যা ছাড়া। মনে রাখবা উইল হ্যাভের ক্ষেত্রে কোনো পার্সন দেখা লাগবে না, যে কোনো উইল হ্যাভ সকল পার্সনের ক্ষেত্রে বসবে। ঠিক আছে, এখানে যে পার্সন থাকুক, ফার্স্ট পার্সন থাকুক, সেকেন্ড পার্সন থাকুক, থার্ড পার্সন থাকুক, সব সময় উইল হ্যাভ বসে। ঠিক আছে, সো উইল হ্যাভ বসাইলাম। এখানে মনে রাখতে হবে সবগুলোর ক্ষেত্রে যেমন এখানেও সেম বিন যুক্ত করতে হবে, এখানে এক্সট্রা বিন যুক্ত করতে হবে। তারপর এখানে ভার্ব থ্রি সাং দেখলাম, এই যে সাং এর ভার্ব থ্রি তো সাংই হবে। তারপর এখানে হবে আমাদের বাই, তারপর আই এর অবজেক্টিভ ফ্রম মি। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর দেখো এ সং, এটা আমাদের অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের স্থানে আনলাম। তারপর এই উইল হ্যাভ বসালাম। ঠিক আছে, তারপর বিন হুবহু বসিয়ে দিলাম উইল হ্যাভ বিন, বাট
বাট একটা কথা মনে রাখবা, এখানে যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আমরা বিইং যুক্ত করতে হবে, সেম যেরকম এরকম সেম এখানেও বিইং যুক্ত করলাম। সো সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বিইং যুক্ত করি। আর মনে রাখবা উইল হ্যাভ এবং উইল হ্যাভ বিন তুমি যা ইউজ করো এদের ক্ষেত্রে তোমাকে পার্সনের হিসাব রাখতে হবে না, সকল পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ বা উইল হ্যাভ বিন বসে থাকে। সো উইল হ্যাভ বিন দিলাম, বিইং দিলাম, তারপর সিং এর ভার্ব 3 সাং, তারপর বাই তো যুক্ত করতে হবে, বললামই তো ভার্ব 3 পরে বাই হবে এবং আই এর অবজেক্টিভ ফ্রম হবে মি। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি জানতাম না যে এই ক্লাসটা এত বড় হয়ে যাবে, বাট চেষ্টা করেছি তোমাদেরকে প্রায় সমস্ত কিছু বোঝানোর, বাট ক্লাসটা কিন্তু শেষ হয় নাই। আজকের ক্লাসে বুঝাবো না, পরবর্তী ক্লাসে আমি ভয়েসের কিছু কঠিন বিষয় যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো অবশ্যই পরের ক্লাসটা করবা। সো আজকের ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা একটা ভিডিওর নোটিফিকেশন পাবে না। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ভিডিওতে লাইক দিতে ভুলবে না।